মুভির শুরুতে একটি ছোট্ট কাঠের ঘর দেখানো হয়, যেখানে একটি ছোট্ট মেয়ে তার দাদির কাছে শান্তভাবে গল্প শুনছে। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ একটি ভয়ঙ্কর দানব সজোরে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এটি দেখে ছোট্ট মেয়েটি ভীষণ ভয় পেয়ে যায় এবং নিজের জীবন বাঁচাতে দ্রুত ছাদের কাছের বিমের ওপর উঠে লুকিয়ে পড়ে। সেখান থেকে সে নিচের সেই ভয়াবহ দৃশ্যটি দেখতে পায়। দানবটি নিষ্ঠুরভাবে তার দাদিকে এদিক ওদিক ছুঁড়ে ফেলছে এবং তাকে মারাত্মকভাবে আহত করছে। দাদির এই অবস্থা দেখে মেয়েটির ভয় ধীরে ধীরে রাগে পরিণত হয়। শেষ পর্যন্ত সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তার লুকোনোর জায়গা থেকে চিৎকার করে বলে, আমার দাদিকে ছেড়ে দাও। দানবটি তার কণ্ঠস্বর শুনে উপরের দিকে তাকিয়ে একটি ভয়ঙ্কর শব্দ করে, কিন্তু সে মেয়েটির ক্ষতি করার আগেই হঠাৎ আগুনে পুড়ে শেষ হয়ে যায়। এরপর দৃশ্যটি হঠাৎ বদলে যায়। এখানে আমরা জানতে পারি যে এই সব আসলে একটি স্বপ্ন ছিল, যা ভার্জিনিয়া নামের এক মহিলা দেখছিল। সে আতঙ্কে জেগে ওঠে, তৎক্ষণাৎ ব্যাগ থেকে একটি রিভলভার বের করে সতর্কভাবে চারপাশে দেখতে থাকে, যেন সে কোনো হামলার অপেক্ষা করছে। ঠিক তখনই তার বাগদত্তা নাথান পেছন থেকে হাজির হয়। ঘটনাটি তাকে কিছুটা চমকে দিয়েছিল। নাথান তাকে শান্ত করে জানায় যে তাদের জিপিএস হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে, আর সম্ভবত সে কারণেই তারা পথ হারিয়ে ফেলেছিল। ভার্জিনিয়া নিজেকে সামলে তাকে আশ্বস্ত করে বলে সে সামনের পথ চেনে। তাদের কথাবার্তায় স্পষ্ট হয়ে ওঠে যে তারা দুজনই সপ্তাহান্তের ছুটিতে ভার্জিনিয়ার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছে। তারা এমন একটি পরিবার যাদের সঙ্গে নাথানের আগে কখনো দেখা হয়নি। এরপর তারা দুজনে একটি বিশাল পুরনো বাড়ির সামনে পৌঁছায়। সেখানে ভার্জিনিয়ার মা রোজমেরি তাদের স্বাগত জানায় এবং তার ভাই জ্যাকও সেখানে উপস্থিত ছিল। স্বাগত জানানোর পর সবাই ঘরের ভেতরে আসে। ওপর থেকে সবকিছু শান্ত ও স্বাভাবিক মনে হলেও বাতাসের মধ্যে এক অদ্ভুত চাপ এবং লুকানো উত্তেজনা স্পষ্ট অনুভূত হচ্ছিল। এরই মধ্যে রোজমেরি নিচু স্বরে বলেন যে এখানে সবকিছু শান্ত, কারণ চুক্তিটি এখনো কার্যকর আছে। এটি শুনে নানাথ কিছুটা বিভ্রান্ত হয়, কিন্তু ভার্জিনিয়া পরিস্থিতি সামাল দিয়ে নিজের কাজের কথা বলতে শুরু করে। তারপর ধীরে ধীরে সে আসল কারণ প্রকাশ করে যে কেন সে নানাথকে এখানে নিয়ে এসেছে। সে তাকে সুলিভান পরিবারের আসল সত্য জানাতে চায়। এটি শুনে রোজমেরি গম্ভীর হয়ে বলেন, এত বড় সিদ্ধান্ত একা নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, এই সত্যটি এমন এক বিষয় যা একজন বাইরের মানুষের পক্ষে সহজে মেনে নেওয়া সম্ভব নয়, তাই এই বিষয়ে পুরো পরিবারের সম্মতি প্রয়োজন। ভার্জিনিয়া রাজি হয়, তবে আত্মবিশ্বাসের সঙ্গে জানায় যে নাথানই সঠিক ব্যক্তি, আর যদি তারা তাকে বিশ্বাস করে তবে তাদের এই পদক্ষেপ নেওয়া উচিত। এরই মধ্যে নানাথ বাড়ি থেকে একটু দূরে গিয়ে তার ফোনে নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করছিল। ঠিক তখনই হঠাৎ তার পেছন থেকে একটি অদ্ভুত শব্দ ভেসে আসে। পেছনে তাকাতেই সে দেখতে পায় তার সামনে এক আহত ব্যক্তি দাঁড়িয়ে আছে। লোকটির অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। পুরো শরীর রক্তে ভেজা। ভয় ও যন্ত্রণায় কাঁপতে কাঁপতে সে কেবল গ্যাব্রিয়েল নামটি উচ্চারণ করতে পারে, আর তারপরে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। নাথান তৎক্ষণাৎ সাহায্যের জন্য বাড়ির দিকে ছুটে যায়, কিন্তু ফিরে এসে দেখে লোকটি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে। তার জায়গায় পড়ে আছে কেবল এক গাদা ছাই। এই দৃশ্য দেখে নানাথ আরো ভয় পেয়ে যায়। এরপর সেখানে উপস্থিত হন শেরিফ মার্কস, যিনি ভার্জিনিয়া ও জ্যাকের বড় ভাই। কিন্তু নানাথ বিস্মিত হয়ে দেখে মার্কাস ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য প্রমাণ নষ্ট করার কথা বলছেন। পরিস্থিতি বুঝে ভার্জিনিয়া নানাথকে এক পাশে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত তার পরিবারের বহুদিনের গোপন রহস্যটি প্রকাশ করে। সুলিভান পরিবার আসলে নেকড়ে মানব, অর্থাৎ ওয়ারওলফ শিকারী। ভার্জিনিয়া আরো জানায়, মারা যাওয়ার আগে যে ব্যক্তি গ্যাব্রিয়েলের নাম উচ্চারণ করেছিল সেও ছিল একজন ওয়ারওলফ। এই কথা শুনে নাথান পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। ভয় ও বিভ্রান্তিতে সে পুলিশ ডাকতে শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং একাই জঙ্গলের পথে রওনা হয়। রাত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আবহাওয়া খারাপ হতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রবল ঝড়। এরই মধ্যে হঠাৎ এক অপরিচিত ব্যক্তি তার সামনে হাজির হয়ে সাহায্যের প্রস্তাব দেয়। কিন্তু নাথান যখন তাকে এই এলাকায় একটি বিপজ্জনক প্রাণী ঘুরে বেড়ানোর ব্যাপারে সতর্ক করে, তখন লোকটি অদ্ভুতভাবে হাসতে শুরু করে এবং তার শরীর ধীরে ধীরে বদলাতে থাকে। মুহূর্তের মধ্যেই সে একটি ভয়াবহ ওয়্যারউলফে রূপান্তরিত হয়। সে নিজেকে গ্যাব্রিয়েল বলে পরিচয় দিয়ে নাথানের ওপর আক্রমণ চালায়। অন্যদিকে ভার্জিনিয়া বনের দিক থেকে নেকড়ের ভয়ঙ্কর গর্জন শুনতে পায়। এটি শুনে সে তৎক্ষণাৎ সতর্ক হয়ে যায় এবং জ্যাককে সাথে নিয়ে নাথানকে খুঁজতে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা
তারা নাথানকে খুঁজে পায়, কিন্তু তখন একটি অদ্ভুত ঘটনা ঘটে। তার ঘাড়ের কামড়ের দাগটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। নাথান জ্ঞান ফিরে পেলে হামলার সব কথা খুলে বলে, কিন্তু সে নিজেই বিভ্রান্ত ছিল যে তাকে আসলে কামড়ানো হয়েছে কিনা। তারা তার ঘাড় ভালো করে পরীক্ষা করে, কিন্তু কোনো দাগ খুঁজে পায় না। এতে তারা বিশ্বাস করে যে আপাতত কোনো বিপদ নেই। এরপর সবাই বাড়িতে ফিরে আসে। পরিবেশ কিছুটা শান্ত হলেও মনের ভেতরে উত্তেজনা থেকে যায়। তখন ভার্জিনিয়া সিদ্ধান্ত নেয় নাথানের কাছ থেকে আর কিছু লুকিয়ে রাখা ঠিক হবে না। এরপর সে ধীরে ধীরে তাকে পুরো সত্য জানাতে শুরু করে। ভার্জিনিয়া ব্যাখ্যা করে জেভিয়ার ছিল এই অঞ্চলের শেষ ওয়্যারউলফ দলের নেতা এবং সুলিভান পরিবারের সঙ্গে তার একটি পুরনো চুক্তি ছিল। সেই চুক্তি অনুযায়ী উভয় পক্ষ একে অপরকে আক্রমণ করত না এবং নিজ নিজ সীমানার মধ্যে অবস্থান করত। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। কিন্তু গ্যাব্রিয়েলের প্রকৃত পরিচয় আজও সবার কাছে অজানা। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো এর আগে কখনো দেখা যায়নি যে কোনো মানুষ পূর্ণিমার চাঁদ ছাড়াই ওয়্যারউলফে পরিণত হতে পারে। পরদিন জ্যাক একটি নতুন তথ্য নিয়ে আসে। সে জানায় গ্যাব্রিয়েল নদীর ওপার থেকে এসেছে। এই কথা শুনেই সবাই বুঝতে পারে পুরনো চুক্তির অবসান ঘটেছে এবং সামনে অপেক্ষা করছে এক নতুন ভয়ঙ্কর সংঘর্ষ। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তিন ভাই বোন যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে এবং একই সঙ্গে নাথানকেও প্রশিক্ষণ দিতে থাকে। ঠিক তখনই জ্যাক তাকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানায়। কোনো মানুষ যদি ওয়্যারউলফের কামড়ে আক্রান্ত হয় তবে তাকে সুস্থ করার একমাত্র উপায় হলো সেই ওয়্যারউলফকে হত্যা করা যে তাকে কামড়েছে। এরপর তারা সবাই গ্রামের দিকে যায়। সেখানে ভার্জিনিয়া নাথানের কাছে একটি পুরানো ভয়াবহ সত্য প্রকাশ করে। সে বলে যে অনেক বছর আগে এই পুরো গ্রামটি ওয়্যারউলফদের দ্বারা আক্রান্ত হয়েছিল এবং এখানকার প্রায় সবাই ওয়্যারউলফ হয়ে গিয়েছিল। সেই সময় পরিস্থিতি এতটাই অনিয়ন্ত্রিত হয়ে পড়েছিল যে সুলিভান পরিবার পুরো গ্রামটি ধ্বংস করতে বাধ্য হয়েছিল যাতে এই বিপদ ছড়িয়ে না পড়ে। নাথান এটা শুনে পুরোপুরি হতবাক হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ সেখানে একটি গাড়ি এসে থামে। গাড়িটিতে দুজন লোক বসেছিল। এটি দেখে তারা চারজন সাথে সাথে লুকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। জ্যাক প্রথমে একটি বিশেষ শট ফায়ার করে তাদের পরিচয় নিশ্চিত করে যে তারা দুইজন সত্যি ওয়্যারউলফ। নিশ্চিত হওয়ার সাথে সাথেই মার্কাস আসল গুলি চালানো শুরু করেন এবং ভার্জিনিয়া তার ছুরি দিয়ে তাদের আক্রমণ করে। মুহূর্তের মধ্যেই শত্রুরা মারা যায় এবং ধীরে ধীরে ছাইয়ে পরিণত হয়। কিন্তু পরিবেশ শান্ত হওয়ার সাথে সাথেই গাড়ির ট্রাক থেকে মৃদু শব্দ শোনা যায়। শব্দ শুনে সবাই সতর্ক হয়ে সাবধানে ট্রাকটি খোলে। ট্রাক খুলতেই তারা ভেতরে এক আতঙ্কিত তরুণীকে দেখতে পায় যে ভয়ে পুরোপুরি কাঁপছিল। কাঁপা কাঁপা কণ্ঠে সে জানায় রাস্তায় আটকা পড়ার পর তাকে অপহরণ করা হয়েছিল এবং অপহরণকারীরা তাকে কোনো এক ভয়ঙ্কর ও প্রাণঘাতী খেলার অংশ বানাতে চেয়েছিল। মেয়েটির কথা শুনে মার্কাস দ্রুত পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেন। তিনি সঙ্গে সঙ্গে নাথান ও ভার্জিনিয়াকে নির্দেশ দেন যেন তারা মেয়েটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। আর তিনি এবং জ্যাক সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন যাতে পুরো গ্রামটি ভালোভাবে তদন্ত করতে পারে। অন্যদিকে একটি জরাজীর্ণ ভবনের ভেতরে অনেক যুবককে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। পরিবেশ তখন অত্যন্ত ভয়াবহ ও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ঠিক সেই সময় গ্যাব্রিয়েল সেখানে উপস্থিত হয়ে সবার সামনে ওয়্যারউলফদের শক্তি নিয়ে কথা বলতে শুরু করে। সে ঘোষণা করে এখন তাদের আর চাঁদের নিয়ম মেনে চলার কোনো প্রয়োজন নেই। তার কথা শুনে সঙ্গীরাও সেটি সত্য প্রমাণ করতে একে একে ওয়্যারউলফে রূপান্তরিত হতে শুরু করে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জিম্মিরা আরো আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে হাসপাতাল থেকে ফেরার পথে ভার্জিনিয়া নাথানকে ধন্যবাদ জানায়, কারণ সে মেয়েটির বাবা মাকে আসল সত্যিটি বলেনি যে তাকে একটি ওয়্যারউলফ অপহরণ করেছিল। নাথান শান্তভাবে বলে যে সব সত্য সবাইকে বলার প্রয়োজন নেই, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই হুমকি নির্মূল করা। এই ভেবে তারা দুজনে সময় নষ্ট না করে আবার জঙ্গলের দিকে রওনা হয়, যেখানে মার্কাস এবং জ্যাক ইতিমধ্যে বাকি ওয়্যারউলফদের খুঁজছেন। রাত নেমে আসতেই গ্যাব্রিয়েল তার জিম্মিদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দেয় এবং শীতল কণ্ঠে ঘোষণা করে এখন থেকেই আসল খেলা শুরু। এটি শুনে মানুষ তাদের জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে, কিন্তু বাইরে ওয়্যারউলফরা শিকারের জন্য প্রস্তুত ছিল। পালানো মানুষের মধ্যে একজন নিজেকে বাঁচাতে লুকানোর চেষ্টা করে, কিন্তু তখনই গ্যাব্রিয়েলের সঙ্গী জেনিফার হঠাৎ ওয়্যারউলফে রূপান্তরিত হয়ে তাকে আক্রমণ করে। একই সময় একজন আহত ব্যক্তি কোনো মতে সুলিভান
পরিবারের কাছে পৌঁছায়। সে হাঁপাতে হাঁপাতে পুরো সত্য বলার চেষ্টা করে, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে ঠিকমতো কথা বলতে পারছিল না। কিন্তু ঠিক তখনই নাথান অদ্ভুত কিছু অনুভব করে, যেন আশেপাশে কেউ ওত পেতে রয়েছে। বিষয়টা বুঝতে পেরে সে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় এবং এক মুহূর্ত দেরি না করে ঝোপের দিকে লক্ষ্য স্থির করে গুলি চালায়। গুলিটি সরাসরি সেই ওয়্যারউলফকে আঘাত করে, যে সেখানে লুকিয়ে থেকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। মুহূর্তের মধ্যেই সেটি মাটিতে লুটিয়ে পড়ে। নাথানের এমন দ্রুত ও নিখুঁত প্রতিক্রিয়া দেখে মার্কাসের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। বাড়ি ফেরার পর 3 ভাই বোন তাদের দাদিকে পুরো পরিস্থিতি জানায়। তাদের কথা শুনে রোজমেরি বুঝতে পারেন যে গ্যাব্রিয়েল তাদের দলকে ইচ্ছামতো রূপ পরিবর্তনের শিক্ষা দিয়েছে। তবে তারা জানতেন, যতই চেষ্টা হোক না কেন, দিনের আলোতে তাদের পক্ষে কখনোই রূপান্তরিত হওয়া সম্ভব নয়। তাই বিষয়টি আপাতত খুব বেশি গুরুত্ব না দিয়ে তারা এগিয়ে যায়। কিন্তু এরপরই তাদের সামনে আরেকটি বড় সমস্যা দেখা দেয়। পরের রাতেই ছিল পূর্ণিমা। এই কথা মনে পড়তেই সবাই আরো বেশি সতর্ক হয়ে ওঠে এবং বাড়ির চারপাশে কঠোর নজরদারি বসায়। তবুও এমন কিছু ঘটে যা কেউই কল্পনা করেনি। চাঁদের প্রভাব ধীরে ধীরে নাথানের ওপর পড়তে শুরু করে। প্রথমে তার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে, চোখে এক ধরনের অস্থিরতা দেখা দেয়। তারপর সে বুঝে ওঠার আগেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তার শরীর ভয়ঙ্করভাবে পরিবর্তিত হতে থাকে। ধীরে ধীরে সে এক ওয়্যারউলফে রূপান্তরিত হতে শুরু করে। ভার্জিনিয়া এতে আতঙ্কিত হলেও সে হার মানতে রাজি ছিল না। নাথানকে মেরে ফেলার পরিবর্তে সে তাকে বশ করার সিদ্ধান্ত নেয় এবং কোনো মতে তাকে ধরে একটি শক্ত খাঁচায় আটকে রাখে। পরদিন সকালে নাথান যখন জ্ঞান ফিরে পায়, তখন সে আতঙ্কিত হয়ে পড়ে। প্রথমে সে জিজ্ঞাসা করে যে সে কারো ক্ষতি করেছে কিনা। ভার্জিনিয়া দ্রুত এগিয়ে এসে নাথানকে শান্ত করার চেষ্টা করে। সে ধীর কণ্ঠে তাকে আশ্বস্ত করে জানায় সে কারো কোনো ক্ষতি করেনি। কিন্তু মার্কাস এতে মোটেও সন্তুষ্ট হতে পারেন না। তিনি রাগান্বিত হয়ে ভার্জিনিয়াকে দোষারোপ করেন যে নাথানকে বাঁচিয়ে সে পুরো পরিবারের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। ভার্জিনিয়া তবুও পিছপা হয় না। দৃঢ় কণ্ঠে সে জানিয়ে দেয় নাথান এখন আর শুধু তার বাগদত্তা নয়, সে এই পরিবারেরই একজন অংশ। তাকে একা ফেলে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। ঠিক তখনই রোজমেরিও ভার্জিনিয়ার পাশে দাঁড়ায় এবং তাকে সমর্থন করে। সে সরাসরি মার্কাসকে প্রশ্ন করে যদি তার নিজের ভাই এই অবস্থায় থাকতো তবে কি সে তাকেও হত্যা করতে পারত। এই প্রশ্ন শুনে মার্কাস কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ নীরব হয়ে যায়। তার কাছে কোনো উত্তর ছিল না। তবুও তার মনের সন্দেহ পুরোপুরি দূর হয়নি। সে বিশ্বাস করত যে নাথান বেঁচে থাকলেও সে আর আগের মতো থাকবে না। কিন্তু ভার্জিনিয়া হাল ছাড়ে না। শেষ পর্যন্ত মার্কাসকে হার মানতে হয় এবং অনিচ্ছা সত্ত্বেও তাদের সাহায্য করতে বাধ্য হতে হয়। এদিকে গ্যাব্রিয়েল তার নতুন সঙ্গীদের কঠোর প্রশিক্ষণ দিচ্ছিল। সে তাদের আরো বিপজ্জনক ও শক্তিশালী করে তুলছিল, আর যারা দুর্বল প্রমাণিত হচ্ছিল তাদের সে নির্মমভাবে হত্যা করছিল, যেন তার দলে শুধুমাত্র সবচেয়ে শক্তিশালী ও যোগ্য লোকেরাই টিকে থাকে। এদিকে সুলিভান পরিবার সেই পরিত্যক্ত গ্রামে ফিরে যায়, যেখানে ওয়্যারউলফের পায়ের ছাপ পাওয়া যাচ্ছিল। কিন্তু এবার নাথান তাদের সাথে ছিল না, কারণ মার্কাস এখনো তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারেন না এবং তাকে সঙ্গে নিতে অস্বীকার করেন। তাই ভার্জিনিয়া, মার্কাস এবং জ্যাক এই 3 জন একাই এলাকাটি তদন্ত করতে শুরু করে। তারা চারপাশের প্রতিটি বিষয় সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে করতে ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। ঠিক সেই সময় তাদের নজর পড়ে গ্রামের মধ্যে পার্ক করে রাখা একটি সন্দেহজনক গাড়ির উপর। গাড়িটি দেখেই তারা সঙ্গে সঙ্গে সতর্ক ও সন্দিহান হয়ে ওঠে। পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর তাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে ওয়্যারউলফরা বাইরের লোকজনকে ফাঁদে ফেলে এই জায়গায় নিয়ে আসে। তারা বিষয়টি নিয়ে ভাবছিল। এমন সময় হঠাৎ একটি অদ্ভুত শব্দ তাদের দৃষ্টি আকর্ষণ করে। শব্দটি শুনে সবাই আরো সতর্ক হয়ে ওঠে এবং সেটির উৎস অনুসরণ করতে করতে একটি পুরনো কাঁচের কারখানার ভেতরে পৌঁছে যায়। এরপর তারা ধীরে ধীরে কারখানার ভেতরে প্রবেশ করে, কিন্তু চারপাশে ভালোভাবে খুঁজেও তারা সেখানে কাউকে দেখতে পায় না। ঠিক তখনই ভার্জিনিয়ার নজর পড়ে মাটির ওপর। সেখানে একটি গোপন দরজা তৈরি করা ছিল। দরজাটির চারপাশে তাজা রক্তের দাগ দেখে পরিস্থিতি আরো রহস্যময় হয়ে ওঠে। এটি দেখেই সবাই বুঝতে পারে নিচে নিশ্চয়ই কোনো গোপন কিছু লুকিয়ে রাখা হয়েছে। এদিকে বাড়িতে রোজমেরি আসন্ন বিপদের আশঙ্কায় নাথানকে খাঁচায় রাখার প্রস্তুতি নিতে থাকেন। তিনি নাথানকে একটি বিশেষ ঔষধ দেন যাতে তার উপর চাঁদের প্রভাব কিছুটা কমে যায় এবং সে নিজের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। ঔষধের প্রভাবে নাথান ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে, কিন্তু সেই মুহূর্তেই রোজমেরির মনে একটি কঠিন সিদ্ধান্ত আসে। যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তবে সে নাথানকেও মেরে ফেলতে দ্বিধা করবে না। কারখানার ভেতরে ভার্জিনিয়া, মার্কাস এবং জ্যাক সাবধানে গোপন দরজা খুলে নিচে নামে। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও তারা বুঝতে পারেনি যে তারা
একটি ফাঁদে পা দিয়েছে। হঠাৎ সেখানে একটি বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করে। কিছু বোঝার আগেই গ্যাসের প্রভাব শুরু হয় এবং কয়েক মুহূর্তের মধ্যেই তারা তিনজনই অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরে পাওয়ার পর ভার্জিনিয়া নিজেকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখে। ঠিক তার সামনে দাঁড়িয়েছিল গ্যাব্রিয়েল, যে তাকে উপহাস করছিল এবং তার প্রতিশোধের কথা শুনে বিদ্রূপভাবে হাসছিল। অন্যদিকে জ্যাক এবং মার্কাসকেও বন্দী করা হয়েছে। গ্যাব্রিয়েল তাদের কাছেও আসে এবং শীতলভাবে ব্যাখ্যা করে যে এই সব করা হচ্ছে তাদের সাহসিকতার সম্মানে, কারণ তাদেরকেই নতুন ওয়ারউলফদের প্রথম শিকার হিসেবে ব্যবহার করা হবে। এরপর সে তাদের বাঁধন খুলে দেয় এবং বলে যে আসল খেলা এখন শুরু হবে। জ্যাক এবং মার্কাস তৎক্ষণাৎ বুঝতে পারে যে তারা নিজেরাই শিকার হতে চলেছে, তাই তারা সময় নষ্ট না করে সেখান থেকে পালায়। পালানোর সময় জ্যাক তার জুতোয় লুকানো একটি ছুরি বের করে। দুজনে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। শীঘ্রই তারা বেশ কিছু ওয়্যারউলফের মুখোমুখি হবে। একসাথে তারা সাহসিকতার সাথে লড়াই করে, একের পর এক অনেক শত্রুকে হত্যা করে। কিন্তু হঠাৎ করেই ওয়্যারউলফরা যত দ্রুত এসেছিল তত দ্রুতই অদৃশ্য হয়ে যায়। এদিকে টানা লড়াইয়ের কারণে মার্কাস ভীষণ ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েছিলেন। তবুও তিনি হার মানতে রাজি হননি। তিনি জ্যাককে বলেন সামনে এগিয়ে গিয়ে ভার্জিনিয়াকে খুঁজে বের করতে, আর নিজে সেখানে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব নেন। জ্যাক চলে যাওয়ার পর আসল সত্য প্রকাশ পায়। মার্কাস মারাত্মকভাবে আহত ছিলেন। তিনি কোনো মতে নিজেকে সামলে রাখার চেষ্টা করছিলেন। ঠিক তখনই হঠাৎ একটি ওয়্যারউলফ, যে এতক্ষণ গাছের ওপর লুকিয়েছিল, সামনে চলে আসে। মুহূর্তের মধ্যেই সেটি মার্কাসের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে শক্তভাবে জাপটে ধরে শূন্যে তুলে ফেলে। এর ফলে সেখানে মার্কাসের এক মর্মান্তিক ও যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটে। গ্রামের ভেতরে গ্যাব্রিয়েল এবং জেনিফার চারপাশে জ্বলন্ত থাকা আগুনগুলো মনোযোগ দিয়ে দেখছিল। প্রতিটি জ্বলন্ত স্থান তাদের একজন সঙ্গীর মৃত্যুর ইঙ্গিত দিচ্ছিল, যাদের সুলিভান পরিবার খতম করেছে। তারা যখন এই ক্ষতি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, তখনই হঠাৎ জ্যাক ধ্বংসস্তূপের পেছন থেকে লাফিয়ে সরাসরি জেনিফারকে আক্রমণ করে। এই সব কিছু এত দ্রুত ঘটছিল যে জেনিফার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। জেনিফারকে বিপদে দেখে গ্যাব্রিয়েল দ্রুত তার দিকে ছুটে যায়, কিন্তু সে সময় মতো পৌঁছাতে পারেনি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই জেনিফার আগুনের শিখায় গ্রাস হয়। জ্যাক তখন রাগে গ্যাব্রিয়েলকে জিজ্ঞাসা করে তার বোন ভার্জিনিয়া কোথায়। গ্যাব্রিয়েল মিথ্যা বলে যে সে মারা গেছে এবং এই কথা বলার সাথে সাথেই সে ধীরে ধীরে ওয়্যারউলফে রূপান্তরিত হতে শুরু করে। এটি দেখে জ্যাক কোনো ভয় ছাড়াই তার দিকে এগিয়ে যায়। এখানে আমরা রোজমেরিকে দেখি যে বাড়ির বাইরে দাঁড়িয়ে অধীর আগ্রহে তার নাতি নাতনিদের জন্য অপেক্ষা করছে। তার মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ ছিল, যেন তিনি কোনো অমঙ্গলের আশঙ্কা করছেন। নাথান তাদের অবস্থা থেকে বুঝতে পারে কিছু একটা ভুল হয়েছে। সে দেরি না করে তাদের খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তৎক্ষণাৎ জঙ্গলের দিকে রওনা হয়। জঙ্গলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সে এক ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হয়। সেখানে মার্কাসের নিথর দেহ পড়ে আছে। এই দৃশ্য দেখে নাথান প্রচন্ড ক্ষিপ্ত ও প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে। গ্যাব্রিয়েলের কণ্ঠস্বর যেন তার মনের ভেতরে প্রতিধ্বনিত হতে থাকে, একটি রহস্যময় কণ্ঠ যা তাকে নিজের আসল রূপকে মেনে নিতে প্ররোচিত করছিল। নাথান সেই কণ্ঠ উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সে আরো বড় একটা ধাক্কা খায়। সেখানে সে জ্যাকের নিথর দেহ দেখতে পায়। এটি দেখে তার রাগ এবং বেদনা উভয়ই চরম সীমায় পৌঁছে যায়। তবুও নাথান হাল ছাড়েনি। তার রাগ এবং জেদের জোরে সে কোনো মতে সেই কারখানায় পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছানো পর্যন্ত তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ সে সব জায়গায় গ্যাব্রিয়েলকে দেখতে শুরু করে। ভয় ও আতঙ্কে নাথান নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিছু না ভেবেই সে চারপাশে এলোপাথারি ভাবে গুলি চালাতে শুরু করে। গুলির শব্দ শুনে ভার্জিনিয়া জোরে চিৎকার করে ওঠে। তার কণ্ঠস্বর নাথানের কানে পৌঁছাতেই সে কিছুটা সচেতন হয়ে ওঠে। এরপর আর দেরি না করে সে দ্রুত সেই দিকে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত বেসমেন্টে পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পর ভার্জিনিয়ার আতঙ্কিত কণ্ঠে তার ভাইদের খোঁজ জানতে চায়, কিন্তু নাথান কোনো উত্তর দিতে পারে না। তার নীরবতায় তার সত্য স্পষ্ট করে দেয়। এটি বুঝতে পেরে ভার্জিনিয়ার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায় এবং পরের মুহূর্তেই সে ভেঙে পড়ে কান্নায়। এরপর নাথান দ্রুত তাকে মুক্ত করে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে এবং তারা দুজনে একসঙ্গে কারাগার থেকে বেরিয়ে আসে। তারা বাড়িতে ফেরার পর দুই নাতির মৃত্যুর খবর শুনে রোজমেরি পুরোপুরি
ভেঙে পড়েন। এরপর তার শোক ধীরে ধীরে প্রবল রাগে রূপ নেয়। সে ভার্জিনিয়াকে দৃঢ় কণ্ঠে জানায় যে এবার একটি ওয়ারউলফকেও জীবিত ছাড়া হবে না। গ্যাব্রিয়েল যে আজই তাদের বাড়িতে হামলা চালাবে এটি বুঝতে পেরে ভার্জিনিয়া ও নাথান দুজনে প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে। নাথান শেষ পর্যন্ত তাদের সহায়তা করতে এগিয়ে আসে, তবে পূর্ণিমার প্রভাব নিজের উপর বাড়তে অনুভব করতেই নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় সে নিজেকে একটি খাঁচার ভেতর বন্দী করে ফেলে। এর কিছুক্ষণ পরেই হামলা শুরু হয়ে যায়। জঙ্গল থেকে একের পর এক ওয়ারউলফ পেরিয়ে এসে সরাসরি বাড়ির দিকে ধেয়ে আসে। ভার্জিনিয়া বাড়ির ছাদে অবস্থান নিয়ে তাদের প্রতিরোধ করতে শুরু করে এবং টানা গুলি চালিয়ে বেশ কয়েকটি ওয়ারউলফকে হত্যা করে। কিন্তু এই লড়াই এত সহজ ছিল না, কারণ অল্প সময়ের মধ্যেই একটি ওয়ারউলফ বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ভার্জিনিয়া তৎক্ষণাৎ বুঝতে পেরে ভেতরে তাকে অনুসরণ করে। তখন হঠাৎ অন্য একটি ওয়ারউলফ ওপর থেকে তাকে আক্রমণ করে। এখন ভার্জিনিয়া একাই দুজনের মোকাবেলা করে। সে তার সমস্ত শক্তি এবং বুদ্ধি দিয়ে লড়াই করে শেষ পর্যন্ত উভয় ওয়ারউলফকে হত্যা করে। লড়াইয়ের পর সে ক্লান্ত হলেও থেমে থাকে না। কিন্তু তখনই গ্যাব্রিয়েল তার সামনে হাজির হয়। ভার্জিনিয়া দেরি না করে তাকে গুলি করে, কিন্তু আশ্চর্যজনকভাবে এতে তার কোনো প্রভাব পড়ে না। এটি দেখে সে সাথে সাথে বুঝতে পারে যে সরাসরি লড়াইয়ে জেতা সহজ হবে না। তাই সে তার কৌশল পরিবর্তন করে লুকিয়ে সঠিক সুযোগের অপেক্ষা করতে থাকে। সুযোগ পাওয়া মাত্রই সে হঠাৎ আক্রমণ করে, কিন্তু এবারও তার আক্রমণ সঠিক জায়গায় লাগেনি। ঠিক সেই মুহূর্তে অন্য একটি ওয়ারউলফ সেখানে আসে। ভার্জিনিয়ার সাথে সাথে তাকে লক্ষ্য করে কয়েক সেকেন্ডের মধ্যে খতম করে দেয়। তারপর সে দ্রুত নিজেকে সামলে নেয়ার জন্য চিলে কোঠায় ছুটে যায়। কিন্তু সে জানত না যে গ্যাব্রিয়েল ইতিমধ্যে জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়েছে। নিচে রোজমেরি নাথানের ওপর নজর রাখছিলেন। তিনি আগেই বুঝতে পেরেছিলেন আজ যদি নাথান ওয়ারউলফে পরিণত হয় তাহলে তাকে থামানোর একমাত্র উপায় হবে তাকে হত্যা করা। কিছুক্ষণের মধ্যেই রোজমেরির আশঙ্কা সত্যি হতে শুরু করে। নাথানের শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয় এবং সে ধীরে ধীরে ওয়ারউলফের রূপ নিতে থাকে। এই দৃশ্য দেখে রোজমেরির সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান। ভারাক্রান্ত হৃদয়ে তিনি নাথানকে লক্ষ্য করে গুলি চালান, কিন্তু নাথান কোনো মতে সেই আক্রমণ থেকে বেঁচে যায় এবং পরের মুহূর্তেই তার শরীর দ্রুত বদলে যেতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যে সে পুরোপুরি ওয়ারউলফে রূপান্তরিত হয়। এটি দেখে রোজমেরি বুঝতে পারেন যে এখন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে, তাই সেখান থেকে পালানো ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। কিন্তু রোজমেরি কিছু করার সুযোগ পাওয়ার আগেই নাথান হঠাৎ তাদের ওপর আক্রমণ শুরু করে। এদিকে চিলে কোঠায় ভার্জিনিয়া এবং গ্যাব্রিয়েলের মধ্যে একটি বিপজ্জনক লড়াই চলছিল। দুজনের মধ্যে প্রচন্ড প্রতিযোগিতা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ভার্জিনিয়াই তাকে পরাস্ত করতে সক্ষম হয়। সঠিক সময়ে সে গ্যাব্রিয়েলের হৃৎপিণ্ডে একটি রূপোর বর্ষা বিদ্ধ করে। এর পরপরই গ্যাব্রিয়েলের শরীর ধীরে ধীরে পুড়ে যেতে শুরু করে এবং শেষ পর্যন্ত সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পরিস্থিতি হঠাৎ বদলে যায়। উপরের ঘর থেকে ভেসে আসা এক ভয়ঙ্কর শব্দ ভার্জিনিয়ার কানে পৌঁছায়। শব্দটি শুনে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং এক মুহূর্ত দেরি না করে দ্রুত নিচে ছুটে আসে। কিন্তু সেখানে সে যা দেখে তাতে তার পায়ের নিচের মাটি সরে যায়। রোজমেরির ক্ষত বিক্ষত মৃতদেহ সেখানে পড়েছিল। এখন রাগ আর বেদনায় পূর্ণ হয়ে ভার্জিনিয়া একটি লাল পোশাক পরে নাথানকে খুঁজতে জঙ্গলের দিকে রওনা হয়। কিছুক্ষণ পরেই নাথান হঠাৎ তাকে আক্রমণ করে মাটিতে ফেলে দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে সে ভার্জিনিয়াকে কামড়ে দেয়, আর এই ঘটনাটাই সবকিছু বদলে দেয়। পরদিন সকালে জেগে ওঠে ভার্জিনিয়া নিজের ঘাড়ে কামড়ের দাগ অনুভব করে। তার পাশে নাথান বসেছিল, যার মুখে স্পষ্ট ছিল বিভ্রান্তি ও অনুশোচনার ছাপ। ভার্জিনিয়া ধীরে ধীরে তার কাছে গিয়ে জানায় যে সে গ্যাব্রিয়েল সহ বাকি সব ওলফকে শেষ করে দিয়েছে। এটি শুনে নাথান কিছুটা শান্ত হয়, কিন্তু এরপর সে শান্ত কণ্ঠে বলে, হয়তো এখন তাদের নিজেদের এই পৃথিবী থেকে চলে যাওয়া উচিত। নিজেদের বন্দী করে রাখাই হয়তো একমাত্র উপায়, যাতে আর কোনো নিরীহ মানুষকে এই অভিশাপ ও অসহনীয় কষ্টের শিকার হতে না হয়। এরপর তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই ভার্জিনিয়া একটি কঠিন সিদ্ধান্ত নেয় এবং হঠাৎ তার ছুরি দিয়ে নাথানের হৃৎপিণ্ডে আঘাত করে। এইভাবে সে নাথানকে এই অভিশাপ থেকে চিরতরে মুক্তি দেয় এবং নিজেকেও ওই অন্ধকার থেকে মুক্ত করে আবার মানুষ হয়ে ওঠে। এর কয়েক বছর পর গল্পটি এগিয়ে যায়। এখন ভার্জিনিয়া তার ছোট মেয়েকে লিটল রেড রাইডিং হুড এর গল্প শোনাচ্ছে। পরিবেশ শান্ত ও স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু তখনই হঠাৎ জঙ্গল থেকে একটি ভয়াবহ শব্দ ভেসে আসে। এই শব্দ শুনে ভার্জিনিয়ার মুখের রং বদলে যায়, কারণ সে বুঝতে পারে যে অভিশাপটি এখনো পুরোপুরি শেষ হয়নি। আর এই উপলব্ধির মাধ্যমেই গল্পটি এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর এমন আরো রহস্যময় এবং ইন্টারেস্টিং গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।